পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। পুলিশের তারা প্রত্যেকটা জায়গায় বিভিন্ন জায়গা থেকে দেখছিলাম মহিলা পুলিশকে ডিপ্লয়েড করা হয়েছিল যাতে সিআরপিএফরা কোনোভাবে মহিলা পুলিশকে সরাতে না পারে। সেটা আমি অন্যান্য জায়গায় ধনেখালিতে বিশেষ করে দেখেছি যে মহিলাদেরকে এগিয়ে দেওয়া হয়েছে যাতে সিআরপিএফরা কোনোভাবে, সিআরপিএফ বলছিলেন যে ওনাকে আমরা বলছি কিন্তু উনি এখানে দাঁড়িয়ে আছেন, ওনাকে সরাতে পারছেন না। তারপরে এটা কায়দা করে মহিলাদেরকে দেওয়া হয়েছিল যাতে মহিলাদেরকে সিআরপিএফ না সরাতে পারে। আমরা যেখানে যেখানে গেছি সেখান থেকে আমরা তাদেরকে বাইরে করেছিলাম। যে 5টা অবধি পার্সেন্টেজ ভোটে দেখা গেছে সেটা কিভাবে দেখছেন এবং কি মনে হয় এই পার্সেন্টেজ ভোটে কি আপনি লিড করছেন, এবার আপনি যে রেকর্ড সেটা কি আপনি ব্রেক করবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি জিতছে, এটা আপনাদের আমি 100% বলতে পারি। 74% হয়েছে 5টা অবধি, প্রায় 6:30 অবধি চলবে, মোটামুটি 6টার পরে যতটা লাইন থাকে পুরোটা হয়। এটা মোটামুটি 78-এর কাছাকাছি যাবে, 77-78-এর কাছাকাছি যাবে। এবং এইখানে পোলিং যেভাবে দলের কর্মীরা বা দলের যারা নেতৃত্ব বিভিন্ন জায়গায় ছিলেন তারাও বারবার করে বিক্ষোভ বা ক্ষোভ উগড়ে দিয়েছেন আপনার কাছে, আপনাকেও বদনুবাদে জড়াতে দেখা গেল। সেন্ট্রাল ফোর্সের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, বিভিন্ন জায়গায় আমরা রাজ্য পুলিশকে দেখেছি, সেন্ট্রাল ফোর্সেরই বুথে শেষ থাকার কথা, ওরাই থাকবে, রাজ্য পুলিশ তাদের পেছনে থাকবে, দূরে থাকবে। কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি রাজ্য পুলিশ আগে, আমরা সেন্ট্রাল ফোর্সকে বোঝাতে গেছি, ওরা বুঝতে পারছে না, ওদের কাছে কোনো ইনফরমেশন নেই, তাদের কাছে ইনফর্ম ছিল না সেরকম ভাবে। সেখানে বিভিন্ন জায়গায় কিছু ধনেখালি, বিশেষ করে আমি বলবো ধনেখালিতে কিন্তু ভীষণ একটা প্রথম থেকেই একটা এই বুথ সহায়তা কেন্দ্র দিয়ে, আপনারা অন্য জায়গায় দেখবেন অন্য জায়গায় বুথ সহায়তা কেন্দ্র কিন্তু আমি এরভাবে দেখিনি, কিন্তু ধনেখালি করে টার্গেট করেছিল বুথ সহায়তা। আমরা চন্দননগরে যেভাবে ভোট হয়েছে, চন্দননগরে এত সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় ক্যাম্প বসাতে পেরেছি আমরা পান্ডুয়াতে 80%-90% ক্যাম্প বসাতে পেরেছি। এবং যেখানে যেখানে আমাদের আগেরবার আমরা চন্দননগর দনিয়াখালী ছেড়ে দিন আমরা ক্যাম্পই বসাতে পারিনি, পান্ডুয়ায় ক্যাম্পই বসাতে পারিনি, কিন্তু এবারে আমরা ক্যাম্প বসিয়ে আমাদের ছেলেরা বসে বসে ক্যাম্প বসিয়ে আমাদের ওখানে ভোট করিয়েছে। এবং আপনারা দেখেছেন যে একটা অদ্ভুত জিনিস সারা চন্দননগর জুড়ে জয় শ্রীরাম ধ্বনিত হয়েছে, আওয়াজ প্রতিধ্বনি হয়েছে, যেটা প্রত্যেকটা মানুষকে ভীষণ মনোবল জুগিয়েছে। এবং ইয়াং জেনারেশন নরেন্দ্র মোদীজি, ইয়াং জেনারেশনের জয় শ্রীরাম ধ্বনিতে আমরা এইটুকু বুঝতে পারছি নরেন্দ্র মোদীজি দেশকে ঠিক জায়গা দিয়ে নিয়ে যেতে পারছে। কিছু মানুষ আছেন যারা ওই কালো ফ্ল্যাগ দেখাচ্ছিল, ওই জুতো দেখাচ্ছিল, তো মাকে তারা বাড়িতে জুতো দেখাই হতো, আমি তো মায়ের বয়সী, তো সেই জন্য তারা আমি মনে করে নিয়েছি যে তাদের শিক্ষা দীক্ষাটা ঠিক হয়নি, তারা মাকেও দেখায়, তাদের মায়ের কাছেও আমি ক্ষমা চাইছি। কিন্তু জিতে আসার পর 7টার সময় উনি যেই বলছেন আমি টায়ার্ড হয়ে গেছি, ওনার কর্মীরা পর্যন্ত সেটাতে ভীষণ বিমর্ষ হয়ে গেছে যে যেদিনকে ভোট পরীক্ষা সেদিনকে যদি ক্যান্ডিডেট যিনি পরীক্ষা দেবেন তিনি সকাল 7টায় বলেন যদি আমি টায়ার্ড, তাহলে বাকিরা কি করবে? আর দ্বিতীয় কথা হচ্ছে উনি দলটাকে চেনেন না, ওনার আশেপাশে যারা ঘুরে বেড়ায়, যারা ধনেখালিতে যিনি বিধায়ক ছিলেন ওনার সাথে ঘুরছিলেন, শেষ মুহূর্তে যিনি প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় অনেক জায়গায় তিনি তার নিজের ফ্রেন্ডকে বিভিন্ন জায়গায় তিনি বলেছেন যে এই বিধায়ক, এই মহিলা খুব অসভ্য মহিলা এবং আমি আমার পাশে আর রাখতে চাই না, আমি ওনাকে ট্যাবলো থেকে নামিয়ে। আপনারা দেখবেন যে আমরাও সেটা দেখেছি যে লাস্টের দিকে এই বিধায়ক মহিলা মন্ত্রী ছিলেন অসীমা পাত্র, তিনি কিন্তু ওনার সঙ্গে থাকতেন না, উনি লাস্টে বুঝতে পেরেছিলেন তিনি চোর চামার ডাকাতদের আশেপাশে নিয়ে ঘুরছেন। কিন্তু একটা কি বলবো, উনি না জেনে এরকম ভাবে চলে এসেছেন। আমি ওনাকে ওয়েলকাম করবো, যদি সত্যিকারের পলিটিক্সে আসতে হয়, উনি যদি অনেক আগেও উনি রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ যদি করে থাকেন, উনি বিজেপিতে আসার ইচ্ছা প্রকাশ নিশ্চয়ই করেছিলেন, আমাকে কোনো সময় আমাকে ইনডাইরেক্টলি মারফত আমার কাছে খবর এসেছিল 1-2 বছর আগে, কিন্তু ভুল করে উনি ওখানে চলে গেছেন। আমি নিশ্চয়ই ওনাকে বলবো উনি যেন ভুল বুঝতে পেরে যদি সিরিয়াসলি রাজনীতি করতে চান নরেন্দ্র মোদীজির এই দলে উনি পার্টিসিপেট করেন।